আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। তো এই ইউনিটটা হচ্ছে একটা প্রবলেম, সেটা কমপ্লেন হচ্ছে ইউনিট চলে না। তো ইউনিট চলে না, প্রধান কারণ কি? তো আমরা আসার পর আমরা দেখলাম যে ইউনিটটা ব্রেকার ট্রিপ। কারণ মেন আমাদের এখানে সাপ্লাই, আমরা আসার পরই সাপ্লাই চেক করলাম, দেখলাম যে সাপ্লাই নেই। ব্রেকার ট্রিপ করা পাইলাম আমরা। তো ব্রেকার ট্রিপ করা পাওয়ার সাথে সাথে আমরা ব্রেকার উঠাবো না। কেন উঠাবো না? কারণ কোথাও শর্ট থাকলে বা কিছু হইলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অন্য ধরনের ক্ষতি হবে, আবার বারবার ব্রেকার ট্রিপ, আমাদের মেন ব্রেকারটাই নষ্ট হবে। তো আমরা এক্ষেত্রে কী করলাম, আমাদের সমস্ত সাপ্লাইগুলো আগে চেক করলাম যে সাপ্লাই ঠিক আছে কি না। দেখলাম যে আমরা সাপ্লাই নেই, দেন আমরা স্টেপ বাই স্টেপ আমাদের প্রত্যেকটা কম্প্রেসারের আমরা বডি দেখলাম যে কন্টিনিউটি বডির সাথে কোনোটা বডি আছে কি না, অর্থাৎ বডি শর্ট হয়েছে কি না, ইন্টারনাল শর্ট হয়েছে কি না। তো আমরা মাপার পরই দেখলাম যে আমাদের একটা কম্প্রেসার শর্ট দেখাচ্ছে, অর্থাৎ সেটা দুইটা ফেজ ওটা আপনার বডির সাথে শর্ট হয়ে গেছে, যে কারণে আমাদের ব্রেকারটা ট্রিপ করছে। তো আমরা এই যেহেতু ব্রেকার শর্ট হয়ে গেছে, তো আমরা কী করলাম, এই কম্প্রেসারটাকে আউট করে দিলাম। আমাদের কন্ট্যাক্টরটাও খারাপ হয়ে গেছে, কারণ কন্ট্যাক্টরটা দুইটা পয়েন্ট শর্ট হয়ে গেছে, একটা পয়েন্ট বাকি আছে। তো দেখা যায় যে আমাদের যখনই প্রবলেম হয়েছে কম্প্রেসারটার কন্ট্যাক্টরটা শর্ট হওয়ার কারণেই কিন্তু আমাদের কম্প্রেসারটা আপনার এত দামি কম্প্রেসারটা নষ্ট হলো। তো আসলে এগুলো হচ্ছে রেগুলার মেনটেন্যান্সের সমস্যা, মেনটেন্যান্সের অভাব। তো রেগুলার মেনটেন্যান্স করলে এই প্রবলেমটা হয়তো হতো না আগে যদি কন্ট্রাক্টর দিয়ে। যাই হোক, তো আমরা কম্প্রেসারের জায়গায় আসি, সেখানে আমরা পুরান কম্প্রেসারটা আমরা খুলে ফেলবো। খুলে ফেলার পর আমরা অবশ্যই ইউনিটটাকে লং টাইম ফ্ল্যাশ করার চেষ্টা করবো, সেটা নাইট্রোজেন দিয়ে। তো আমরা নাইট্রোজেন দিয়ে ফ্ল্যাশ করার সময় আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ অয়েল এখানে, অর্থাৎ ফ্ল্যাশ করার পর এত পরিমাণ অয়েল বের হচ্ছে মানে কল্পনাতে। অর্থাৎ এটা শর্ট হয়ে ইন্টারনালি প্রচুর পরিমাণ অয়েল চলে গেছে সাকশন লাইনে। তো আমি বারবারই বলি যে আপনারা যখন কম্প্রেসার চেঞ্জ করবেন অবশ্যই সেটাকে ফ্ল্যাশ করে নেবেন। ফ্ল্যাশ করার প্রধান কারণ হচ্ছে ভিতর থেকে যে ময়লা আবর্জনাগুলো আছে সেটা বের হয়ে যাবে। দেখেন কী পরিমাণ কালো, এত পরিমাণ অয়েল, মানে খুব কমই দেখা যায় যে ভিতরে চলে যায়। তো নাইট্রোজেন ফ্ল্যাশ করলে হয় কি, সেটা প্রেশারের কারণে সমস্ত যেই অয়েলগুলো আছে সব বের হয়ে যায় এবং জায়গাটা পুরো ক্লিয়ার হয়ে যায়, আমাদের পুরো সিস্টেমটা ক্লিয়ার হয়ে যায়। এবং একটা কম্প্রেসার লাগাইলে সেটা লংজিভিটি বাড়ে, সেটার স্ট্যান্ড থাকে ভালো, এবং আপনি কুলিং ক্যাপাসিটিটাও ভালো থাকে, কুলিং ভালো পাবেন। যদি আপনি ফ্ল্যাশ না করেন, এই ময়লা তেলটাই কিন্তু আবার ভিতরে যাবে, এবং ময়লা তেলটা গিয়ে ভিতরে গিয়ে আমাদের যে কম্প্রেসারের ভিতরে ভালো তেলটা সেটা নষ্ট হয়। যাই হোক, আমাদের ফ্ল্যাশের পরে আমরা আমাদের যে ফিল্টার ড্রায়ারটা আছে সেটা লাগাই দিলাম। ফিল্টার ড্রায়ারে কিন্তু লাগানোর সময় একটা জিনিস খুব লক্ষ্য করবেন যে ইন্ডিকেশনটা কোন দিকে আছে। ইন্ডিকেশন অবশ্যই সবসময় থাকবে হলো আপনার কুলিং কয়েলের দিকে। তো এটা লাগানোর পরে আমরা আরেকটা কাজ করতে হয়, যখন আপনি আমাদের নতুন কম্প্রেসার আমরা ফিট করে দিচ্ছি, ওখানে এখন ওয়েল্ডিং বাকি। ওয়েল্ডিং করার আগে আমরা অবশ্যই কী করব, কম্প্রেসার চেক করে নিব। কম্প্রেসার কেন চেক করব? কম্প্রেসার যদি আমরা চেক না করি, অনেক সময় দেখা যায় যে কম্প্রেসার ভিতরে মেকানিক্যাল প্রবলেম আছে, অথবা কয়েলের সমস্যা আছে, হাই অ্যাম্পস নিচ্ছে, তখন আপনি চাইলেই কিন্তু রিটার্ন করতে পারবেন। তো কম্প্রেসার কখনোই যদি আপনি সেটাকে ভালোভাবে ওয়েল্ডিং করে ফেলেন এবং সেটা খারাপ পান, তখন কিন্তু আপনি রিটার্ন করতে পারবেন না। সেজন্য আমরা সবসময় বলি যে আপনি অবশ্যই পাম্পিং চেক করে নেবেন, ব্যাক প্রেশার আছে কিনা চেক করে নেবেন। এগুলো হচ্ছে আমাদের রেসপন্সিবিলিটি অ্যাজ এ টেকনিশিয়ান। যাই হোক, তো আমরা এটাকে কানেকশন করে দিলাম চালানোর জন্য, এবং সেটা আমরা চালানোর পরে দেখলাম যে না, কন্টিনিউটি ভালো চলছে এবং 20-21 অ্যাম্পিয়ার নিচ্ছে। এটা হচ্ছে কপল্যান্ড কম্প্রেসার। তো আমরা কম্প্রেসারটাকে ওয়েল্ডিং করে দেবো এখন, যেহেতু আমাদের পাম্পিং ঠিক আছে, কোনো সমস্যা নেই, অ্যাম্পস ঠিক আছে। তো আমরা ওয়েল্ডিংয়ের সময় অবশ্যই লক্ষ্য রাখবো যে কম্প্রেসার যেন আমরা অতিরিক্ত ওভারহিট না করে ফেলি। তো এই জিনিসগুলো হচ্ছে, একজন দক্ষ ওয়েল্ডার হলে সেক্ষেত্রে আপনার সমস্যা কম হবে, তাড়াতাড়ি কাজ হয়ে যাবে, ওয়েল্ডিংগুলো তাড়াতাড়ি হবে। অনেক সময় পয়েন্ট ঢুকতে আমরা ওই সময় ক্লিন করে নিচ্ছি, সাকশন এবং ডিসচার্জ লাইন দুটোটাকেই ক্লিন করে নিচ্ছি, তারপরে ঢুকছে না। তো আমরা একটু হালকা হিট দিয়ে একটু ধাক্কা দিলেই ঢুকে চলে যাবে। তো দেখেন, আমরা একা তো কাজ করা সম্ভব না, বড় ইউনিটগুলো আমাদের 2-3 জন লোক থাকে, আমরা সবাই মিলে করি একসাথে। তো আমাদের ওয়েল্ডিংয়ের আপনার ডিসচার্জ লাইনটা ওয়েল্ডিংয়ে খুব একটা প্রবলেম হয় না, তবে সাকশন লাইনে একটু সময় লাগে, বেশি সময় লাগবে না, কারণ হিটটা একটু ঠিক মতো দিলে, পারফেক্ট হিট হলে আমাদের ঢুকাতে আপনার ওয়েল্ডিংটা করতে সুবিধা আর কি। তো একটু ভালোভাবে আপনার কম্প্রেসারের যে পয়েন্টটা আছে সেটার মধ্যে ভালোভাবে হিট দিলে, কারণ যে পায়ে ডিসচার্জ লাইন হিট না দিয়ে কম্প্রেসারের ডিসচার্জ পয়েন্টটার মধ্যে হিট দিলে ভালো, কারণ ওই পয়েন্টটা মোটা, ওইটা একটু হিট হলে এটা ঢুকে যাবে। আর এটার মধ্যে কিছু আসলে পূর্বে ব্রেজিং ছিল, তো সে কারণে একটু ঢুকতে সমস্যা হয়।
তো আমরা সবসময় এগুলো একটু ভালোভাবে ক্লিন করে নেব আগেই, যাতে আমরা ঢুকতে সময়। আর অবশ্যই আপনারা এমডি পেপার দিয়ে ঘষে নেবেন সাকশন এবং ডিসচার্জ লাইন দোনোটাকে। সেক্ষেত্রে হবে কি, ওয়েল্ডিংয়ের সমস্যাটা কম হবে, ওয়েল্ডিংটা খুব সুন্দর হবে। তো আমাদের এই জিনিসগুলো, প্রত্যেকটা জিনিস আমি আমাদের নতুন ভাইদের জন্যই করি। আমাদের পুরনো ভাইরা তো যারা কাজ জানেনি, তারপর যে তারা কিছু আপনারা আমার এখান থেকে শিখতে পারেন, আমি ধন্য। তো আমাদের পুরনো ভাই নতুন ভাইদের জন্য এই কাজগুলো দেখানো, কারণ আমাদের এসবিএসির কাজ অনেক মানুষই করে, অনেক ভাইরাই ভিডিও করেন। তো আমি জানি না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। তো আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমি বুঝতে পারবো না। তো বড় ইউনিটগুলো হয় কি, আমরা এই ইউনিটটা প্রায় 3 ঘন্টা ভ্যাকুয়াম করেছি। আসলে 3 ঘন্টা তার দেখানো সম্ভব না, জাস্ট শর্ট টাইমে আমি আপনাদের দেখাই দিচ্ছি। সাকশন এবং ডিসচার্জ পয়েন্টে, দোনো পয়েন্টে আমি লাগাইছি ভ্যাকুয়ামটা, এবং 3 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টার মতো ভ্যাকুয়াম করা হওয়ার পরে যখন দেখলাম যে আমার আধা ঘন্টা রেখে দিলাম, ভ্যাকুয়াম ভাঙছে না, তার মানে হচ্ছে আমার সমস্যা নেই। এবং আমি এটার মধ্যে আপনার ওয়েল্ডিংয়ের পর আমরা 407 দিয়ে প্রেশারও দিয়েছি, যে কোথাও লিক আছে কিনা, লিক টেস্টের জন্য। যাই হোক, পরে আমরা চালাই দিলাম, ভ্যাকুয়াম হওয়ার পরে আমরা গ্যাস দিয়ে দিলাম আমাদের। আপনারা গ্যাস দেখতে পাচ্ছেন যাচ্ছে, এটা হচ্ছে স্টক অবস্থা। যখন ভ্যাকুয়াম যখন আপনার থাকবে, ভ্যাকুয়াম অবস্থা আপনি পরে আপনি লিকুইড দিতে পারবেন, কম্প্রেসার যখন চলবে না তার আগে পর্যন্ত। তো আপনি এটা কিন্তু 407 গ্যাসের সাকশন প্রেশার সেম 22-র মতোই, একটু বেশি। এটা হচ্ছে 70 to 80, 22 আপনার 60 to 70-র মধ্যে রাখা হয়, 75 পর্যন্ত। তো আমরা যখনই দিব, যখন কম্প্রেসার চলবে না তার আগে পর্যন্ত লিকুইড দিব, যখন কম্প্রেসার রান হবে তখন কিন্তু আমরা ভ্যাপার দিব। তো আপনি দেখেন আমার এই যে নতুন কম্প্রেসার অ্যাম্পস কত সুন্দর, 28 15 টনের একটা কম্প্রেসার, মানে এটা খুবই ভালো চলতেছে। তো যাই হোক, প্রত্যেকটা আমি আমার সব কিছুই আমি গ্যাসের সাথে অ্যাম্পস চেক করি, আপনারাও করবেন, না হলে কিন্তু বোঝা যায় না। তো আমি আপনাদের জন্য সবসময় নতুন নতুন ভিডিও নিয়ে আসি। আমার ভিডিও থেকে যদি আপনারা উপকৃত হন, ভালো লাগবে। আমার পাশে থাকবেন, আপনারা হেল্প করবেন। ধন্যবাদ সবাইকে।